বিয়ের ৭ দিনের মাথায় জানতে পারি আমার শ্বশুর আবার বিয়ে করবেন। পাত্রী পছন্দ করা আছে, শুধু ছেলের বিয়ের জন্য অপেক্ষা করছিলেন। ছেলের বিয়ে হয়েছে ৭ দিন হয়ে গেল। এখন শুভ কাজে দেরি করার কোনো মানেই হয় না। সকালবেলা খাবার টেবিলে ওনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আগামী শুক্রবার বিয়ে। এ বিষয়ে কারো কোনো প্রকার আপত্তি বরদাস্ত করবেন না তিনি। শাশুড়িমা সেই থেকেই একনাগাড়ে কাঁদছেন। শেষ বয়সে এ কোন বিপদ নেমে এলো ওনার সংসারে। বাড়ির পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে গেছে। হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন এখনও বাড়িতে ফেরেননি। আমাদের বিয়ে উপলক্ষে এসেছেন, এখনও রয়ে গেছেন। তাদের ভিতরে এই বিষয় নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। আমি কিছুক্ষণ চুপ করে দেখেছি, কিছু বলার অবস্থা নেই আমার। হাতের মেহেদিও এখনও শুকায়নি। বাড়ির নতুন বউ আমি। এমন গুরুগম্ভীর অবস্থায় হস্তক্ষেপ না করাই ভালো হবে। বিয়ের আগে ৪ বছরের সম্পর্ক ছিল মনিরুলের সাথে। এক কলেজেই পড়াশোনা করতাম, সেই সুবাদে পরিচয়। সেখান থেকেই প্রণয়ের সম্পর্ক। ৪ বছর পর ৭ দিন আগে বিয়ে হয়েছে আমাদের। জানা মতে মনিরুলের বাবা মা আমাকে পছন্দ করেনি। আমাদের বিয়ে নিয়ে অনেক ঝামেলা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ছেলের জেদের সাথে জিততে পারেননি, বিধায় বিয়েটা হয়েছে। কথা ছিল বিয়ের পরে আমরা আলাদা থাকব, আগের মতো পড়াশোনা চালিয়ে যাব। সব কিছুর খরচ শ্বশুর আব্বা দিবেন। যদিও শ্বশুর মশাই আমাকে পছন্দ করেননি, তবুও আমার পড়াশোনার খরচ চালাতে রাজি ছিলেন। কারণটা অবশ্য আমার অজানা। হয়তো তিনি ছেলের বাবা হিসেবে নিজের দায়িত্বটুকু এড়াতে পারেননি। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। শাশুড়িমা একনাগাড়ে কেঁদে চলেছেন। সকাল থেকে এক জায়গাতেই বসে আছেন। কয়েকবার সান্ত্বনা দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। শুধু হাতে হাত রেখে দাঁতে দাঁত চেপে আল্লাহর ধৈর্য দান করুক, বেচারি কান্না করেই চলেছে। শাশুড়িমা ভাঙা গলায় আমিন বললেন। প্রতিবার আমিরুল সকালবেলা শ্বশুরের সাথে কথা কাটাকাটি করে বাড়ি থেকে কোথায় বের হয়ে গেছেন। এখনও ফেরার নাম নেই। কয়েকবার কল দিয়েছি, কিন্তু মোবাইল বন্ধ। শ্বশুর আব্বাও অফিসে চলে গেছেন, সন্ধ্যার পর ফিরলেন। এ বয়সে এসে শ্বশুর আব্বা কেন যে এমন সিদ্ধান্ত নিলেন কিছুই বুঝতে পারছি না। শ্বশুর শাশুড়ির সম্পর্কে এমন ফাটল ধরবে আশা করিনি। ওনাদের ভেতরে ভালোবাসার কমতি আছে এমনটা ৭ দিনে একবারও মনে হয়নি আমার বরং এটা ভেবেছি আমি, সম্পর্কে অনেক বেশি দৃঢ়, ভালোবাসা পরিপূর্ণ। আসলেই দূর থেকে যেমনটা দেখা যায় ভেতরে তেমনটা নাও হতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ি মায়ের কাছে গেলাম। ছেলের বউ হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। বিপদে ওনাকে সান্ত্বনা তো দেওয়া আমার কর্তব্য। নতুন বউ বলে সব দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। আম্মা, কত সময় এভাবে বসে থাকবেন? এরকম করলে আপনার শরীর খারাপ করবে। মনটা যেখানে মরে গেছে শরীর দিয়ে আর কি হবে? তবুও এভাবে ভেঙে পড়লে চলবে না আম্মা, আপনাকে শক্ত হতে হবে। মুখে বলা অনেক সহজ রে মা, কিন্তু কি করে শক্ত হব আমি? এত বছরের সংসার আমাদের, ছেলের বিয়ে দিয়েছি, কয়েকদিন পরে নাতি নাতনিদের মুখ দেখব, অথচ উনি আবার বিয়ে করছে বলেছেন। আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছে আমাকে, বলেই কান্নায় ভেঙে পড়লেন। পরম যত্নে শাশুড়ি মাকে বুকে জড়িয়ে নিলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আপনি চিন্তা করবেন না মা, আব্বার সাথে আমি নিজে কথা বলবো। ওনার এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইবো, এমনটা না করার জন্য অনুরোধ করব। শাশুড়ি বলে উঠলেন, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক মা। কয়েক মিনিট পরে শাশুড়ি মা একটু শান্ত হলেন। উঠে গোসলে চলে গেলেন। আমিও ঘরে চলে এলাম। গোসলের সময় পেরিয়ে যাচ্ছে। কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। বাড়িতে সব রুমের সাথেই আলাদা আলাদা বাথরুম আছে। বাড়ির সামনেই সিঁড়ি বাঁধানো বিশাল পুকুর, তাই গোসল নিয়ে কোনো সমস্যাই হয় না। বাথরুম থেকে বের হয়ে দেখলাম মনিরুল ফিরে এসেছে। খাটের ওপর বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে ভীষণ চিন্তিত। ধীর পায়ে হেঁটে তার কাছে গিয়ে বসলাম। হাতের ওপর হাত রেখে বললাম, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। মনিরুল কিছু বলল না। তাচ্ছিল্যের হাসি হাসলো, যেন সব কিছুই শেষ হয়ে গিয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। মনিরুল, তুমি এভাবে ভেঙে পড়লে মাকে সামলাবে কে বলো? আব্বা হুট করেই এমন অবান্তর সিদ্ধান্ত নেবেন কখনো ভাবতে পারিনি। জানো মিতালি, বাবা মায়ের সম্পর্কে ভালোবাসার কোনো অভাব ছিল না, কেন যে আব্বা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন বুঝতে পারছি না। এভাবে নিজেরা আলোচনা করে কোনো লাভ হবে না। আব্বার সাথে কথা বলতে হবে, তাইলে সমাধান পথ বের করতে হবে। আব্বা আজীবন এক কথার মানুষ, একবার যা বলেন তাই করেন, কারো কথায় তোয়াক্কা করেন না। তবুও কথা বলে দেখতে হবে। কিছু ভালো লাগছে না। তোমার বাপের বাড়ির লোকজনই এই ব্যাপারটা জানলে তোমার মান সম্মান, আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো?
তাছাড়া লোকজনকে মুখ দেখাবো কি করে? অযথা এসব চিন্তা করো না। আব্বার ভুলটা শোধরানোর চেষ্টা করব। মনিরুল তো টেনশনে মরে যাচ্ছিল। তুমি বুঝতে পারছো না। আচ্ছা, আমি বুঝতে পারছি না তাই বলে তুমি এত অস্থির হবে? আমার বাপের বাড়ির লোকজন এ ব্যাপারে কিছু জানতে পারবে না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমি ওদের কাউকে কিছু বলবো না। এসব কথা গোপন থাকে না রে পাগলি। সত্যি ব্যাপারটা গোপন রইলো না। ব্যাপারটা পাড়া প্রতিবেশী সকলের কানে পৌঁছে গিয়েছে। বিকেল থেকে দলে দলে মহিলারা বাড়িতে ভিড় করছে। নানান জনের নানান কথা। গ্রামের পরিবেশ হয়তো এমনই হয়। প্রথম দিকে ওনাদের কথা কিছুটা হলেও সহ্য করা সম্ভব হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে মাত্রা ছড়িয়ে যাচ্ছে। শাশুড়ি মাকে নানান রকমের প্রশ্ন করছে, অদ্ভুত সব কথা বলছে কয়েকজন। আত্মীয় স্বজনদের তালে তাল দিচ্ছে। ওনাদের কথায় আমার গা ঘিন ঘিন করে উঠছে। বিরক্ত হয়ে একে একে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে লাগলাম। চিৎকার করে বলে উঠলাম, আমার শ্বশুর বিয়ে করুক বা না করুক, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এসব নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। কোথা থেকে এমন আজগুবি কথা নিয়ে আসেন আপনারা? আর আত্মীয়দের বলেছি সসম্মানে নিজেদের বাড়ি ফিরে যান। আমাদের বদনাম করতে আপনাদের 3 বেলা পেট পুড়ে খাওয়ানো হচ্ছে না। শ্বশুর আব্বা তখন বাড়ি ঢুকছিলেন, আজ একটু আগে বাড়ি ফিরছেন। আমার কথা শুনে কয়েক মুহূর্ত দাঁড়ালেন, কিন্তু কিছু বললেন না। চুপচাপ নিজের মতো ঘরে চলে গেলেন। সন্ধ্যার আগেই বেশিরভাগ আত্মীয় স্বজন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। শুধুমাত্র মামি শাশুড়ি রয়ে গেলেন। হয়তো ননদের পাশে থেকে ননদকে সান্ত্বনা দিতে চাইলেন। সত্যি বলতে এসব কিছু আর ভাল লাগছে না। লোকজনের এক একটা কথা আর সহ্য করতে পারছি না। সত্যি হলেও লোক মুখে নিজেদের খারাপ শুনতে বড্ড গায়ে লাগে। অবশ্য শ্বশুর আব্বা বাড়িতে আসার পরে বাড়ির পরিবেশ একদমই বদলে গেছে। শাশুড়িমা ওনার ননদের ঘরে বসে আছেন। মনিরুল নিজের মতো বাইরে চলে গেছে। এখন বাড়িতে মানুষ বলতে আমরা 5 জন। আমি কি করব ভেবে না পেয়ে সকলের জন্য নাস্তা বানালাম। আদা চা আর পাস্তা। এর থেকে বেশি কিছু বানাতে গেলে দেরি হয়ে যাবে। নাস্তা সাজিয়ে শ্বশুরের ঘরে পৌঁছলাম এবং শ্বশুর আব্বাকে বললাম, আব্বা নাস্তা নিয়ে এসেছি। ঘরের দিকে গেলাম। দরজায় কড়া নাড়তেই ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কে ওখানে? জি আমি মিতালি। ও আচ্ছা, ভেতরে আসো। আসসালামু আলাইকুম আব্বা, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। বেশ আদব কায়দা শিখেছো দেখেছি। তা বেশ ভালো মা। তা শুধু নাস্তাই দিতে এসেছো নাকি কিছু বলবে?